বর্তমানে জ্বালানি তেলের যে পরিমাণ মজুদ রয়েছে তাতে আগামী 2 মাস কোনো সংকট হবে না। বুধবার এমনটাই জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। তিনি আরও জানিয়েছেন মজুদদারি ঠেকাতে সরকার চেষ্টা করছে। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান জানিয়েছেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে সেক্ষেত্রে হয়তো জ্বালানি তেলের দাম সমন্বয় করার প্রয়োজন হতে পারে। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। রাজধানী সহ সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে এমন দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না সামান্য পরিমাণ। কেউ কেউ রোদ বৃষ্টিতে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। এমন অবস্থার কোনো পরিবর্তন নেই। রাত 12টায় আসার পর থেকে এখনো পর্যন্ত অপেক্ষা, খাওয়া নাই, দাওয়া নাই, এখন ঘুম নাই, এই তেলের জন্য অপেক্ষা করছি আমরা। আমাদের যদি একটু সুযোগ সুবিধা না দেয় পাম্প কিংবা যারা পাম্পের কর্তৃপক্ষ যারা আছে এরা যদি এই সুযোগ সুবিধাগুলি আমাদের না দেয় তাহলে তো দেখা যায় আমাদের গাড়ি বন্ধ থাকবে, আমরা মেডিসিন সাপ্লাই দিতে পারবো না। ভোক্তাদের এমন অবস্থাকে প্যানিক বাইং বলে মনে করছে জ্বালানি মন্ত্রণালয়। মুখপাত্র জানান এখনও যে পরিমাণ তেল মজুত আছে তা আগামী 2 মাস পর্যন্ত চলবে। আমি আগেই আপনাদেরকে বলেছি অকটেন এবং পেট্রোলের যে মজুদ আছে তাতে আমাদের ইনশাল্লাহ আমি তখন বলেছি যে আগামী 2 মাসেও কোনো অসুবিধা হবে না। একই কথা এখনও আপনাদেরকে বলছি যে পর্যাপ্ত মজুদ আছে আমার কাছে। এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জ্বালানি তেল নিয়ে সরকারের গৃহীত বেশ কিছু পদক্ষেপ তুলে ধরেন। এক প্রশ্নে তিনি বলেন সংকট মোকাবেলায় পরিশোধিত তেল আমদানি বাড়ানো হয়েছে। সরকার যে কাজটা করেছে, সরকার রিফাইন্ড পেট্রোল এবং অকটেন ইম্পোর্ট যথেষ্টই করেছে। সে কারণে যে সংকটটা, আবারও বলছি, একদম কোনো সমস্যা হবে না তা না, মানে সাপ্লাইয়ের তো খানিকটা সংকট আছে, আসলে এটা ফ্যাক্ট। কিন্তু এই যে একটা পূর্বাভাস ছিল আমার ক্রুড শেষ হয়ে যাবে, ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে যাবে, সেজন্য রিফাইন্ড পেট্রোল এবং অকটেনের মজুদ সরকার তৈরি করেছে। বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। তবে তেল নিয়ে হাহাকার বাড়লেও বাংলাদেশে দাম আছে আগের মতোই। উপদেষ্টা জানান সামনের দিনে দাম সমন্বয় করার প্রয়োজন হতে পারে। এত বড় একটা সংকট, আমি আশা করি এটা বড় হবে না, কিন্তু এটা যদি কন্টিনিউ করে আমাদের সবাইকে কিছু না কিছু পেইন নেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, কিছু করার নেই। শিগগিরই পাম্প ভিত্তিক জ্বালানি তেল সরবরাহের সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হবে বলেও জানান তিনি। কয়েকটা কথা একটু খুব দ্রুত বলে দেই। সাজিদ সরকার, 71, ঢাকা। এদিকে চলমান যে জ্বালানি সংকট, সেই সংকট মোকাবেলায় প্রাথমিকভাবে বাংলাদেশের প্রায় $2 বিলিয়ন প্রয়োজন। এশিয়া প্যাসিফিক দেশগুলোর অংশগ্রহণে আয়োজিত এইজেক প্লাস সামিটে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এইজেক প্লাস সামিটের বিষয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এসব কথা জানান। We cannot solve the issues of this crisis alone, so we need all of us in the Asia Pacific to come together and find ways of being resilient. So he welcomed the financial support from Japan. বাংলাদেশের ব্যাপারে উনি বলছেন আমাদের $2 বিলিয়ন মধ্যে যদি একটা সাপোর্ট প্যাকেজ আমরা গ্যাদার করতে পারি, then we can stabilize things. এদিকে সরকারের নানান পদক্ষেপের পরও কোনোভাবেই তেলের সংকট কাটছে না। ভোর থেকে গভীর রাত পর্যন্ত পাম্পে তেলের অপেক্ষায় থাকছেন ক্রেতারা। ফিলিং স্টেশন মালিকরা বলছেন তারা সরকারি ডিপো থেকে যেটুকু সরবরাহ পাচ্ছেন তা বিক্রি হয়ে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই। আর গ্রাহকরা অভিযোগ করেছেন একদিকে তারা চাহিদা মতো তেল পাচ্ছেন না, অন্যদিকে তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে বেশিরভাগ ফিলিং স্টেশনেই জ্বালানি তেল দেওয়া বন্ধ। কয়েকটি ফিলিং স্টেশনে মিলছে অকটেন। সেগুলোতে শেষ রাত থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে চালকদের। তেল নাই শেষ, এগুলো আমাদের কতগুলো দুঃখ না ভাই। সরকার যদি কোনো একটা কিছু না করে কোনো রকম হবে না। সরকার তো এগুলো করতে হবে, কোনো একটা লাইন করতে হবে। যে পরিস্থিতি দেখতেছেন এটা মনে হয় আগামী কয়েক মাসেও শেষ হবে না, যা বোঝা যাচ্ছে। দৈনগুলোতে আসতে সময় লাগবে, জিসির মোড়ে থাকি গেছি আমার শাওর বাসায়, 3:30 বাজে যায় এখানে সিরিয়ালে। ফিলিং স্টেশন কর্মকর্তারা জানান ডিপো থেকে তারা পর্যাপ্ত অকটেন পাচ্ছেন না। ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন ফিলিং স্টেশনে বর্তমানে ডিজেলের সংকট নেই, অকটেনের ঘাটতি রয়েছে। রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ চালিয়ে যাওয়া হচ্ছে। আমরা সঠিকভাবে তেল পাইতেছি, আমাদের কোনো ঝামেলা নাই, আমরা তেল পাইতেছি, সিরিয়াল মতো তেল পাইতেছি। অকটেন পেট্রোল আছে, দুইটা আছে,
ডিজেল কালকে শেষ হয়ে গেছে, ডিজেল আনবে লেগে গেছে। কালকে তো পয়লা বৈশাখ বন্ধ গেছে, ডিজেল পাইনি। ওই দিক দিয়ে তেল নাই, শুধু এখানে আজকে আর কালকে দিতেছে। আর মামুনবাড়িতে খুবই তেলের সংকট খুবই বেশি। বুধবার ভোর থেকে একেবারেই তেল নেই রাজবাড়ির 10টি ফিলিং স্টেশনের কোনোটিতেই। গ্রামগঞ্জে বাড়তি দামে তেল পাওয়ার অভিযোগ করেছেন গ্রাহকরা। আমরা কৃষি খামার করি, আমার একটা পাওয়ার টিলার আছে এবং একটা স্যালো মেশিন আছে। আমরা তেলের অভাবে চালাতে পারি না। গতকালকে এসে ঘুরে গেছি, পাই নাই, এখনও আসছি তেল বন্ধ। বহরপুর সব ডিলারওয়ালারা যারা তেল নিচ্ছে তারা সবাই তেলের দাম বাড়াই দিচ্ছে। এই বাড়ানোর কারণে আমরা ওই যে গাড়ি নিয়ে স্যার ওই যে সব পড়ে রয়েছে, আমরা টিপ মারতে পারছি না। ময়মনসিংহে প্রতিটি পেট্রোল পাম্পে অস্বাভাবিক চাপ দেখা গেছে। ভোরে লাইনে দাঁড়িয়ে অনেকেই তেল পাচ্ছেন সন্ধ্যার দিকে। মোটরসাইকেল ট্রান্সফার হচ্ছে শুধু আমার ধারণা, আর যতগুলো প্রাইভেট কার আছে এই সমস্তগুলো আউটসাইডে তেল ছেড়ে দিয়ে চলে আসছে। সরকারি তো বলতেছে যে ঠিক মতো তেল দিতেছে, কিন্তু পাম্পগুলো তো ঠিক মতো তেল দেয় না। নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে 5,500 লিটার তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে রয়েছে 4,000 লিটার ডিজেল ও 1,500 লিটার পেট্রোল। এই ঘটনায় অভিযুক্তকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। পিন্টু হাজং, 71। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। ফেঁসে যাচ্ছেন জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ভণ্ডুল এবং হত্যাকাণ্ডের মামলায় আসামি হতে পারেন তিনি। আর এ নিয়ে বিশেষ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তথ্য প্রমাণ পেয়েছে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। 2013 সালে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন চৌধুরী আব্দুল আল মামুন। ওই সময় মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবার এ তথ্য জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় আসামি করা হতে পারে সাবেক এই আইজিপিকে। এছাড়া র্যাবে দায়িত্ব পালনের সময় বিচার বহির্ভূত হত্যার মামলাতেও তার বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে। আসলে কারা আসামি হতে যাচ্ছেন বা যাচ্ছেন না সেই বিষয়টা আমরা এখনই প্রকাশ করতে পারছি না। তবে আমরা তৎকালীন আপনি যার কথা বললেন যে চৌধুরী আব্দুল আল মামুন সহ অনেক কর্মকর্তাদের সম্পৃক্ততা আমরা পাচ্ছি। তো তাকে যদি আবার অন্য কোনো সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটির মধ্যে যদি আমরা তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়, নিশ্চয়ই তিনি আইনের আওতায় আসবেন। তিনি কেন, যে কোনো ব্যক্তি আসবেন। এর আগে এই মামলার তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানায় তদন্ত সংস্থা। আমরা যাদের সম্পৃক্ততাই পাওয়া যাবে, এটা সিভিলিয়ান হোক, পুলিশ পার্সোনাল হোক, র্যাব হোক, আর্মি অফিসার হোক, যাদের এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা ছিল বা আমরা পাবো, প্রত্যেককে আমরা বিচারের আওতায় নিয়ে আসব। এবং সেটা হতে পারে চৌধুরী আব্দুল আল মামুন, হতে পারে বেনজির, হতে পারে অন্য কেউ, হতে পারে জিয়াউল হাসান। যাদের সম্পৃক্ততা আমরা সেখানে পাওয়া যাবে, আমরা তাদেরকে বিচারের সম্মুখীন করব। আগামী 2 সপ্তাহের মধ্যে শাপলা চত্বরের এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বর্তমানে জুলাই হত্যাযজ্ঞের আরেকটি মামলায় 5 বছরের সাজা খাটছেন আব্দুল আল মামুন। মাইনুল মারুফ, 71, ঢাকা। দেশে বিদেশে গত 3 মাসে প্রায় 2,500 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি জানিয়েছে, আদালতের চূড়ান্ত রায় পাওয়ার পরই এসব সম্পদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন তারা। এদিকে চট্টগ্রাম এবং মোংলা বন্দরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক। মামুন হোসাইনের রিপোর্ট। চলতি বছরের প্রথম 3 মাসে দেশে ও দেশের বাইরে প্রায় 2,500 কোটি টাকার সম্পদ জব্দের কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুর্নীতির অভিযোগ থাকা এইসব ব্যক্তিদের সম্পদ চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অবরুদ্ধ থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। 3 মাসের একটা হিসাব আছে, দেশে বিদেশে স্থাবর অস্থাবর সম্পদ মিলে প্রায় 2,500 কোটি টাকার সম্পদ ক্রোক বা জব্দ এবং অবরুদ্ধ করা হয়েছে। এদিকে চট্টগ্রাম বন্দরে কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্প সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে অভিযোগ এসেছে দুদকের কাছে, যেখানে বন্দরের শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তার নাম রয়েছে।
একইভাবে মোংলা বন্দরে ১,৫৩৮ কোটি টাকার পশুর চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্পেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির সম্পদ দেশে থাকুক অথবা বিদেশে থাকুক, অথবা মামলাকালীন সময়, তদন্তকালীন সময়ে যদি এই ধরনের কোনো প্রয়োজন মনে হয়, তাহলে কোর্ট আদেশের মাধ্যমে সেই সম্পদ স্থাবর হোক অস্থাবর হোক সম্পদ জব্দ বা ফ্রিজ করে থাকেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং মংলা বন্দর কর্তৃপক্ষের একাধিক ব্যক্তির নিয়োগ, পদোন্নতি এবং প্রকল্প সংক্রান্ত অনেকগুলো অভিযোগের অনুসন্ধান করছে দুদক। এগুলো আসলে অনুসন্ধান পর্যায়ে আছে, অনুসন্ধান চলমান রয়েছে। এর একটা টিম গঠন করা হয়েছিল, টিমের সদস্যগণ কাজ করছেন। প্রাথমিকভাবে 4 সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছে দুদক। এরই মধ্যে বিভিন্ন দফতরে চিঠি দেওয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। মামুন হুসাইন, ৭১, ঢাকা। দর্শক, শিরোনামেই যেটা জানাচ্ছিলাম যে 180 দিনের কর্মসূচির আওতায় প্রায় 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। সকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এই তথ্য জানিয়েছেন সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। আর খুব স্বল্পতার কারণে প্রশ্নোত্তর পর্বের এই অংশটি পঠিত বলে সিদ্ধান্ত দেন স্পিকার। আর প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, সমুদ্রে মৎস্য আহরণ ও পরিবেশ সংরক্ষণে আগামী অর্থ বছরে ব্লু ইকোনমি অথরিটি বা সুনীল অর্থনীতি কর্তৃপক্ষ গঠনের বিষয়টি বিবেচনাধীন রয়েছে। আরও জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। প্রধানমন্ত্রী পরবর্তী প্রশ্ন জনাব শফিকুল ইসলাম। কয়েকদিন বিরতির পর জাতীয় সংসদের অধিবেশন। দিনের কার্যসূচি অনুযায়ী শুরুতেই প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। বিষয়টি বিবেচনার জন্য ইতিমধ্যে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি আপনার নেতৃত্বাধীন সরকার জনগণের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে 180 দিনের মধ্যে কোন কর্মসূচি গ্রহণ করিয়াছে কিনা? সংসদ সদস্য শিমুল বিশ্বাসের প্রশ্ন ছিল, সরকারের 180 দিনের কোনো কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে কিনা এবং হলে তার অগ্রগতি জানতে চান তিনি। বিভাগ আগামী 180 দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগ এরই ভিতরে গ্রহণ করেছে। তারই একটি অংশ হিসাবে নিশ্চয়ই আপনি মাননীয় স্পিকার পত্রপত্রিকায় দেখেছেন, সংবাদে দেখেছেন যে গতকাল আমাদের যে কৃষক কার্ডের যে কমিটমেন্ট ছিল জনগণের মাঝে, সেটির কাজও আমরা, পাইলট প্রজেক্টের কাজ আমরা গতকাল শুরু করেছি। এর বাইরেও মাননীয় স্পিকার, সমগ্র বাংলাদেশের মানুষ দেখছে যে আমাদের কমিটমেন্ট যেগুলো ছিল নির্বাচনের সময় জনগণকে দেওয়া, সেই প্রতিশ্রুতির কাজগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে শুরু করেছি। জবাবে সরকারের ওই কর্মপরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী। তবে সময় স্বল্পতার কারণে উত্তরগুলো পঠিত বলে গণ্য করার অনুরোধ করলে স্পিকার তা মেনে নেন। উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য হলো। সংসদ থেকে পাওয়া নথিতে দেখা যায় 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্তের কথা অধিবেশনে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর এই জন্য ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তর সংস্থায় প্রায় 3000 লোকবল নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। আমাদের নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী আরও জানান, ওই কর্মসূচির আওতায় অর্থাৎ আগামী 4 মাসের মধ্যে 5 জেলায় হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হবে। সমুদ্র অঞ্চলগুলোতে বাস করে। এদিকে চিফ হুইপ নুরুল ইসলাম মনির প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান, সমুদ্র সম্পদ আরোহণে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সরকার। এই ব্লু ইকোনমি বলতে যে সকল অর্থনীতি, যে সকল বিষয়গুলো এখানে আছে, সেগুলোকে যদি আস্তে আস্তে অর্থনৈতিক সম্ভাব্যতা বিবেচনা করে আমরা গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই বহু মানুষের জীবনযাত্রার মান আমরা পাল্টাতে সক্ষম হব। এবং সেখানে এই অঞ্চল এবং এই বিশাল অঞ্চলকে ঘিরে বিশাল একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে, যা সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে অবশ্যই ইনশাআল্লাহ। আরেক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে সংসদ নেতা জানান, উপকূলীয় এলাকার উন্নয়নে সরকার বিভিন্ন রকম প্রকল্প বাস্তবায়ন করছে। নদী শাসন ছাড়াও খাল খনন কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমান সরকার খাল খননের মাধ্যমে একদিকে যেমন নদী ভাঙনকে ট্যাকল করতে চাইছে, একদিকে যেমন আমাদের শুষ্ক মৌসুমে পানির যে সমস্যা হয়ে থাকে, সেই সমস্যাটার সমাধান আমরা করতে চাইছি খাল খননের মাধ্যমে। ঠিক একইভাবে আপনার নিশ্চয়ই ধারণা আছে, যেহেতু গ্রামাঞ্চলে আপনি বেড়ে উঠেছেন,
অনেক সময় এমন অনেক জায়গা আছে যেখানে বর্ষাকালেও কৃষক পানি পায় না, বর্ষার সময় তাকে পানির জন্য কষ্ট করতে হয়। সেই জন্য আমাদের সেচ সুবিধা দেওয়ার জন্য খাল খনন একটি অত্যন্ত জরুরি প্রকল্প। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী 5ম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। বিগত নির্বাচনে এই দেশের মানুষ, প্রধানমন্ত্রী সংসদে বলেন, মানুষ দেশের কাছে প্রতিশ্রুতিবদ্ধ জাতীয়তাবাদী দল। এই দলের কমিটমেন্ট হচ্ছে এই দেশের মানুষের প্রতি। মাননীয় স্পিকার, এই দলের কমিটমেন্ট হচ্ছে এই বাংলাদেশের প্রতি। মোহাম্মদ হোসাইন, 71, ঢাকা। মৃত্যুর পর রোগীর নমুনা পরীক্ষার সুযোগ কম থাকায় হামে প্রকৃত মৃতের সংখ্যা মিলছে না বলে দাবি করেছে মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট। তাদের পরিসংখ্যান বলছে, প্রতিদিন অন্তত 600 হাম উপসর্গ রোগীর নমুনা পরীক্ষায় শনাক্তের হার 50%। গেল মার্চ থেকে শনাক্ত এবং মৃত্যু চক্রক্রমিক হারে বাড়ছে। তবে নমুনা পরীক্ষা ছাড়া হাম উপসর্গ নিয়ে মৃত্যু ঘোষণা করা যাবে না বলে জানিয়েছে ইনস্টিটিউটের ল্যাব ইনচার্জ। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। ভোলা থেকে হাম উপসর্গ রোগীর নমুনা নিয়ে রাজধানীর মহাখালীর এই পরীক্ষাগারে এনেছেন এই ইপিআই কর্মী। কেননা দেশের এই একমাত্র প্রতিষ্ঠান মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউটে হাম শনাক্ত করা হয়। নমুনাটি গ্রহণের পর পরীক্ষার জন্য পাঠানো হয় ইনস্টিটিউটের হাম রুবেলা ল্যাবে। অ্যালিসা আইজিএম পদ্ধতিতে বিনামূল্যে করা হয় এই পরীক্ষা, যেখানে 90টি নমুনা একসাথে করতে প্রয়োজন প্রায় 5 ঘন্টা। যেটা কিনা আমরা যদি গত বছরও চিন্তা করি, এইটার সংখ্যা খুবই কম ছিল, 100-র মতো দৈনিক আসতো কিনা সন্দেহ। কিন্তু সেটা আমরা জানুয়ারি থেকেই দেখছি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং এটা দৈনিক এখন 400-500, ইভেন এরকম 600 আসছে, এরকম রেকর্ডও আছে। এটা হচ্ছে একটা ইপিআই সার্ভেলেন্সের একটা অংশ হিসেবে এই পরীক্ষাগুলো করা হয়, যেটা হচ্ছে WHO ফান্ডেড এবং হচ্ছে WHO অ্যাক্রিডিটেড একটা ল্যাব। এটা আমাদের বাংলাদেশে একটাই আছে। আর আমাদের এই ল্যাবে 2003-4 সাল থেকে শুরু হওয়ার পর থেকে অদ্যবধি আমরা হাম রোগীর পরীক্ষা করে আসছি, যেটা বাংলাদেশ আপাতত অন্য কোথাও হচ্ছে না, সেটা আমাদের ল্যাবেই হচ্ছে। ল্যাবের ইনচার্জ বলেন, হাম শনাক্ত হলেও এই রোগে মৃত্যু ঘোষণা করা বেশ জটিল। বেশিরভাগ মৃত রোগীর নমুনা পরীক্ষা না করায় হামে প্রকৃত মৃত্যুর সংখ্যা জানা যাচ্ছে না বলে স্বীকার করেন এই চিকিৎসক। স্যাম্পল নিতে পারি না, বা ধরেন হচ্ছে এমন কোনো পেশেন্ট আসছে যে আগে স্যাম্পল দিয়েছিল, আমরা হাম হিসেবে ডায়াগনোসিস করেছি বা অ্যালাইজ এজেন্টটা পজিটিভ আসছে, সে পরে মারা গিয়েছে, সেটা নিশ্চিতভাবে হাম হিসেবেই সেটা যাবে। কিন্তু কোনো বাচ্চা আসছে মারা গিয়েছে, আমরা স্যাম্পলটা পাই নাই বা স্যাম্পলটা পরীক্ষা করা হয় নাই, কিন্তু তার ডায়াগনোসিসটা ছিল যে প্রবাবল মিজেলস হিসেবে ডায়াগনোসিস করা ছিল, সেই ওইভাবেই ক্যাটাগরি করা হবে আর কি। নমুনার হার বেশি হয় পরীক্ষার কিট ঘাটতির আশঙ্কাও করছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট। যেই হারে স্যাম্পল আসছে, এটা যদি মানে আরও বেড়ে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কিট যেটা দিয়ে আমরা টেস্ট করি সেটার স্বল্পতা হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সক্ষম। মেহেদি হাসান, 71, ঢাকা। আদালতের জটিলতার নীতিমালা পরিবর্তনে গত বছর স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজ থেকে আবার শুরু হয়েছে। তবে স্বল্প সময়ের প্রস্তুতি, শিক্ষার্থীদের কম উপস্থিতি এবং কোটা পদ্ধতি নিয়ে উঠেছে নানান প্রশ্ন। মাধ্যমিক স্তরের পড়াশোনার চাপের মধ্যেই হঠাৎ বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে অনেক শিক্ষার্থী পড়েছে বাড়তি চাপে। আর সব মিলিয়ে প্রত্যাশা আর উদ্বেগ নিয়েই শুরু হলো এবারের বৃত্তি পরীক্ষা। শিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন, বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার। আরও জানাচ্ছেন জুলিয়া তানহা। দীর্ঘ 16 বছর পর পুনরায় চালু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বুধবার সকাল থেকে সারা দেশে একযোগে 2025 সালের স্থগিত হওয়া এই পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় বাংলা বিষয়ে অংশ নেয় শিক্ষার্থীরা। তবে স্বল্প সময়ের মধ্যে পরীক্ষা হয় উপস্থিতি কিছুটা কম, কোথাও কোথাও 60%-এরও নিচে। মাধ্যমিক স্তরের পড়াশোনার পাশাপাশি হঠাৎ বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে বাড়তি চাপের মুখে পড়েছে শিক্ষার্থীরা, এমন অভিযোগ অভিভাবকদের। প্রাইমারির গত বছর যেটা পড়ছে এগুলার রিভাইজ দিতে হয়েছে এবং হাই স্কুলের যেটা ওটার সামনে পরীক্ষা আসতেছে। গত পরশুদিন আমি বই ম্যানেজ করে আমি বাচ্চাকে কি পড়াই বলেন, এর মধ্যে বাচ্চাকে পড়ানোর কারণে বাচ্চা অসুস্থ হয়ে গেছে। 10-15 দিন বা এরকম এরকম ভিতরে বলছে যে বৃত্তি দিতে হবে। বৃত্তির 80% সরকারি এবং 20% বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকায় কোটা পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। সরকারে 80 আর 20% করলো, আমার মনে হয় এটা না করে 50-50 করলে এটা ভালো হয়। আমি সরকারের কাছে আবেদন করব যাতে বৈষম্য না থাকে।
আর শিক্ষকরা বলছেন শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম হলেও সুষ্ঠুভাবেই পরীক্ষা আয়োজন হয়েছে। চাপ তো গেছেই, চাপ হয়েছে, তো ওটা মাথায় নিয়েই কিন্তু সকল সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। চাপ হবে, কিছু ড্রপ আউট হবে, কিন্তু তবু তো একটা অচল জিনিস সচল হলো। আশা করছিলাম যেরকম সেরকম উপস্থিত হয় নাই, কিছু উপস্থিত আছে, কিছু অ্যাবসেন্ট আছে, তবে বাচ্চারা খুব সুন্দর মনোরম পরিবেশে পরীক্ষা দিয়েছে। প্রথমবার বোর্ডধর্মী পরীক্ষায় অংশ নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও, তবে স্বল্প প্রস্তুতিতে কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে কিছুটা উদ্বেগও রয়েছে তাদের মধ্যে। অনেকগুলি কমন পড়েছে, অনেকগুলি আনকমনও পড়েছে, তবে পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। কম সময়ের মধ্যে আমাদের সব পড়তে হয়েছে, কিন্তু 5-এর পড়ে আসছে, এর জন্য আমাদের আগে পড়া ছিল। কিছুদিন পরই আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে। ক্লাস 6-এর পড়ার মাঝখানে ক্লাস 5-এর পড়া আবার পুনরায় পড়া অনেক কষ্টদায়ক হয়ে গিয়েছিল। ষষ্ঠ শ্রেণীর পড়া পড়তে পড়তে আমরা আসলে পঞ্চম শ্রেণী পড়ার সময় পাইনি আসলে। এর জন্য বৃত্তি পরীক্ষার ফলাফল এক্সপেকটেশনের থেকে একটু খারাপ আসতে পারে। এদিকে সকালে রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। পরে সাংবাদিকদের তিনি বলেন, বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার চিন্তা করছে সরকার। কত সংখ্যক শিক্ষার্থী পাবেন, পাবলিক তো সবাই পাবেন, প্রাইভেটে কত পার্সেন্টেজ পাবেন, এই সব কিছু নিয়ে আবার নতুন করে আমরা হিসাব নিকাশ করতে চাই। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। বিদেশিদের পরামর্শে প্রসাধন খাতে আমদানি শুল্ক বাড়ানোর পর আশঙ্কাজনক হারে এর বিক্রি কমেছে। ফলে কমেছে পণ্য আমদানি, অনেকে গুটিয়ে নিচ্ছেন ব্যবসাও। আর এমন অবস্থায় আয় কমেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর। ব্যবসায়ী সংগঠনগুলোর হিসাবে গত 6 মাসে আমদানি নেমেছে প্রায় অর্ধেকে, আর শুল্ক আদায় কমেছে 30%। রুহুল আমিনের রিপোর্ট। রাজধানীর একটি জনপ্রিয় বিপণী বিতানের কসমেটিক্স ব্যবসায়ী রিয়াজউদ্দিন ফেস ওয়াশ, ক্রিম সহ নানা ধরনের রূপচর্চা পণ্য বিক্রি করেন তিনি, যা মূলত আসে দক্ষিণ কোরিয়া থেকে। এই শপিং মলে 4টি সহ ঢাকায় 6টি প্রসাধনী বিক্রির দোকান ছিল রিয়াজউদ্দিনের। গত 3 বছরে যার 4টি বন্ধ হয়েছে। তিনি জানান, আমদানি শুল্ক বৃদ্ধির কারণে কোনো পণ্যের দাম বেড়েছে দ্বিগুণ। গত 2 বছর থেকে আমাদের সবগুলো প্রোডাক্টে তো ট্যাক্স অনেক বেশি বাড়ছে। ট্যাক্স আমাদের হিউজ বাড়ার কারণে আমাদের প্রায় প্রতিটা প্রোডাক্টে 200-300-400 করেও প্রতিটা প্রোডাক্টে বেড়ে গেছে। তো এই জন্য আমরা যারা ব্যবসায়ী আছি, তো আমরা সরকারকে ট্যাক্স দিই, ব্যাট দিই, সব কিছুই দিই, তো বেলা শেষে আমাদের ব্যবসা হইতেছে না। একই শপিং মলের এই ব্যবসায়ীও জানান, দাম বৃদ্ধির ফলে অনেক ক্রেতা হারিয়েছেন তিনি। রাইস ফেস ওয়াশ, তারপর কজার এক্সের স্যালি ফেস ওয়াশ, লো পিএস, এগুলা বেশি চলে। এগুলা প্রতি প্রোডাক্ট প্রতি 300-400 টাকা ডিফারেন্স হয়ে গেছে, দাম বেড়ে গেছে। এ তো গেল খুচরা বিক্রেতাদের অবস্থা। আমদানিকারকদের পরিস্থিতি আরও করুণ। দেশের প্রসাধনের বড় আমদানিকারকদের একটি বাংলা শপার্স। বনানী সহ রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে 8টি শোরুম ছিল প্রতিষ্ঠানটির। স্থায়ী কর্মী ছিল শতাধিক। এখন সব শোরুম বন্ধ, ব্যবসা চলছে অনলাইনে। এই উদ্যোক্তা জানান, উচ্চ শুল্ক হারের কারণে মার্কিনীদের চেয়েও কয়েক গুণ দামে পণ্য কিনতে হচ্ছে দেশি ভোক্তাকে। আমাদের ইয়ার টু ইয়ার 20-25% আমরা গ্রোথ দেখতেছিলাম, কিন্তু রিসেন্টলি ট্যাক্সটা বাড়িয়ে দেওয়ার পর আপনি বলতে পারেন আমরা নেগেটিভ গ্রোথে -50%, কেউ এর থেকেও বেশি আছে। তো ডেফিনেটলি সরকার অনেক রেভিনিউ মিস করতেছে এবং আমাদের গ্রোথ এই মার্জিনে এই ট্যাক্সে কোনোভাবেই পসিবল না। এ খাতের আরেক বড় আমদানিকারক ও ডিস্ট্রিবিউটর ইউনিয়ন বিডি লিমিটেড। বছরে তাদের আমদানি ছিল 150 কোটি টাকার বেশি। মূলত থাইল্যান্ড থেকে আমদানি করে তা বিক্রি হতো সারা দেশে, কিন্তু এবছর আমদানি নেমেছে 100 কোটির নিচে। নেক্সট যে বাজেটটা আসতেছে আমরা ওই পর্যন্ত দেখব যে আসলে গভর্নমেন্ট কি করেন। সেক্ষেত্রে আমরা যদি টিকতে না পারি বা আমাদের যদি বিজনেসটা টিকে না থাকে, আলটিমেটলি আমরাও আসলে তখন চিন্তা করব যে অন্য কোনো দিকে যাওয়া যায় কিনা। গত 2 অর্থ বছরে আইএমএফ এর চাপে রাজস্ব আদায় বাড়াতে কসমেটিক্স আমদানিতে দফায় দফায় শুল্ক বাড়ায় রাজস্ব বোর্ড। সবশেষ 2025-26 অর্থ বছরে লিপস্টিক, লিপ লাইনার সহ অনেক পণ্যের ভিত্তিমূল্য $20 থেকে বাড়িয়ে $40 নির্ধারণ করা হয়। ব্যবসায়ীরা জানান, অস্বাভাবিক করের কারণে বিদেশি কসমেটিক্সের দাম ইউরোপ আমেরিকার 5 থেকে 8 গুণ। যেমন যুক্তরাজ্যে টি ট্রি ব্র্যান্ডের এই ফেস ওয়াশের দাম €1 নিচে, অথচ দেশের বাজারে বিক্রি হচ্ছে 700 টাকায়। আর যুক্তরাজ্যে শিশুদের এই লোশনের দাম 152 টাকা, আর দেশের বাজারে ছাড় দিয়ে বিক্রি হচ্ছে হাজারের ঘরে। 10 লাখ লোক এর সাথে সম্পৃক্ত। এই ছোটো ছোটো ব্যবসায়ীরা তারা ক্ষতিগ্রস্ত হলো, দোকানদাররা ক্ষতিগ্রস্ত হলো, যারা এইটার উপরে ডিপেন্ড করে দোকান তৈরি করলো। সো এতে কর্মসংস্থান হারালো,
প্রায় 30%-এর উপর কর্মসংস্থান এখন আর নাই, যেটা গত 2 বছরে 30% আগে বাড়তে পারত। সো গভর্নমেন্ট 30 থেকে 40% রেভিনিউ হারাইছে এবং 30 থেকে 40% রেভিনিউ হারাইছে, আনএমপ্লয়মেন্ট হয়েছে। সো ওভারঅল ইকোনমির জন্য খারাপ হয়েছে। ব্যবসায়ী নেতারা জানান 2024 সালের শেষ 3 মাসের তুলনায় 2025-এ প্রসাধনী আমদানি কমেছে প্রায় 50%, আর এনবিআর এর রাজস্ব কমেছে 30% প্রায়। রুহুল আমিন, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন 71-এর ইউটিউব চ্যানেলে। থাকবেন 71-এর সাথে।